নমস্কার, সুপ্রভাত। আমি সম্বরণ। আজকে আপনাদেরকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলা, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কিন্তু লোডশেডিং, অন্ধকার। সেটা আমার ক্ষেত্রে না, এটা কেন্দ্রীয় সরকার যথেষ্ট চিন্তিত এই নিয়ে। কারণ পশ্চিমবঙ্গের যে বণিক সভার যে ভিত ছিল, মানে পশ্চিমবঙ্গের যারা বসাক, তিলি থেকে শুরু করে বৈশ্য, সাহা, সাধুখা, বড় চাষি, এরা এরা একটা সময় তাদের যে প্রতাপ প্রতিপত্তি ছিল, সেই প্রতিপত্তিগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এবং পশ্চিমবঙ্গের বিগত দিনে বিধানচন্দ্র রায়ের পর যে সরকার দুজন এসছে, একটা হচ্ছে সিপিএম এবং অবশ্যই তৃণমূল, এরা দুজন কিন্তু ভোটের রাজনীতি করে পশ্চিমবঙ্গের জিওগ্রাফিক্যাল এবং ভূমি সংস্কার সব কিছুই কিন্তু একটা চেঞ্জেস এসছে। যেমন ধরো, আপনাদের একটা এক্সাম্পল দিচ্ছি। বিধানচন্দ্র রায়ের আমলে বিধানচন্দ্র রায়ের যে সৃষ্টিগুলো ছিল, কল্যাণী বলুন, হরিণঘাটা বলুন, দুর্গাপুর শিল্পনগরী বলুন, এই সব ব্যাপারগুলো তখন পশ্চিমবঙ্গতে মানে যেই ধরনের ইনভেস্টমেন্ট আসতো এবং যেই ধরনের কার্যকলাপ হতো, মানুষ কিন্তু দুধে ভাতে দুধে ভাতে ছিল। কিন্তু পরবর্তীকালে যখন সিপিএম গভর্নমেন্ট আসে, এইখানে সিদ্ধার্থ শঙ্কর রায় যে ভূমি সংস্কার অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা এবং ভূমি সংস্কার অ্যামেন্ডমেন্টকে ইমপ্লিমেন্ট করলো যখন বামপন্থীরা, এই যে ইমপ্লিমেন্ট করার পরে পশ্চিমবঙ্গের যে এই যে বসাক, তিলি, সাহা বলুন, বৈশ্য বলুন, সাধুখা বলুন, বড় চাষি বলুন, তাদের প্রচুর জমি জমা ছিল, বিশেষ করে যারা এদেশীয়রা। এবার দেশভাগ হয়েছে, বাংলাদেশ থেকে অনেক শরণার্থী এসছে, তাদের জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে এই পশ্চিমবঙ্গে যে একদম রেজিস্টার্ড হিন্দু বাঙালি ল্যান্ড যে প্রতিস্থাপন, যে ব্রিটিশের থেকে ছিনিয়ে নিয়ে আসা পশ্চিমবঙ্গকে, পাকিস্তানের থেকে ছিনিয়ে নিয়ে আসা, এর পেছনে একটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বিরাট বড় অবদান আছে। এটা অনেকে অস্বীকার করে। তো এই যখন সিদ্ধার্থ শঙ্কর রায় এই যে ভূমি সংস্কার অ্যামেন্ডমেন্ট নিয়ে আসে এবং অ্যামেন্ডমেন্ট নিয়ে আসার পরে এটাকে ইমপ্লিমেন্ট করে যখন বামপন্থীরা, তখন এই যে লপ্তা জমি মানে তখনকার যে দলিল ছিল বা মিউটেশন তখনকার দিনে যেগুলো ছিল, মানে যেটাকে বলে পর্চা, সেখানে এক একজন মানুষের 300 বিঘা, 400 বিঘা, 150 বিঘা জমি ছিল এক একটা মানুষের। এবং এই জমিগুলোকে এই ভূমি সংস্কার করে তাদের যে স্লোগান, লাঙল যার জমি তার, এবং ভূমি সংস্কারের পরে যার 150 বিঘা জমি ছিল তাকে সে পেয়েছে হয়তো 70 বিঘা জমি, বাদ বাকি জমি ভাগাভাগি হয়েছে। এবং কারো ধরো 300 বিঘা জমি ছিল, 100 বিঘা জমি তার থেকে 200 বিঘা পড়ে, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। এবং তার সাথে উদ্বাস্তুদের ঠাঁই দেওয়ার একটা পরিকল্পনা। এবার ভূমি সংস্কারের ক্ষেত্রে হয়তো সাধারণ কিছু গরিব মানুষের সাময়িক বা কিছু উন্নতি ভালো হয়েছে। যেমন ধরো, জমির মালিকের থেকে জমি ছিনিয়ে নিয়ে এরমভাবে তাদেরকে ওই জায়গাগুলোকে তৈরি করে দেয় এবং তাদের কৃষিকার্যে সাহায্য করা, হয়তো গরিব মানুষের সাহায্য, কিন্তু এটা পার্মানেন্ট সলিউশন কিন্তু করে দিতে পারেনি। এবং পার্মানেন্ট সলিউশন করে দিতে পারেনি বলে আজকে সিঙ্গুরের মতো একটা কারখানা আজকে কিন্তু আমরা হারালাম। এবং এই সিঙ্গুরের মতো কারখানা কেন হারালাম, যে এই যে লপ্তা জমি, যে 300 বিঘা, 400 বিঘা, 150 বিঘা জমি, আজকে পশ্চিমবঙ্গের কোনো মানে ল্যান্ড ব্যাংক নেই। যেমন ধরো সিপিএম, যেমন ধরো ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে নিয়ে আসতে পারেনি, তারা চলে যাওয়ার সময় মনে করলো যে তাদের ইন্ডাস্ট্রির প্রয়োজন আছে, কেন এই জন্য তারা টাটাকে জোর করে নিয়ে আসার চেষ্টা করলো এবং টাটা সেখানে রাজিও হলো। কিন্তু সমস্যাটা হলো কি, ল্যান্ড ব্যাংক, এবং ল্যান্ড ব্যাংক বামপন্থীরা 34 বছর করতে না পারা। এবার তার সাথে মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় এলো, মমতা ব্যানার্জি যেটা করলো সেটা হচ্ছে উনি আবার চাষিদের জমি নেবে না, ওটা একটা ভোট পলিটিক্স। এবার চাষিদের জমি নেবে না, ওনারা জমিকে ভাগ করলো, আর মমতা ব্যানার্জি এসে সিপিএম জমিকে ভাগ করলো এবং মমতা ব্যানার্জি এসে চাষিদের জমি নেবে না। এবার এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে কিন্তু শিল্প সম্ভাবনাটা নষ্ট হয়ে গেল। এবার ভূমি সংস্কার যখন পশ্চিমবঙ্গে হয়েছে, খালি পশ্চিমবঙ্গে হয়েছে, সারা ভারতবর্ষে কিন্তু অন্য কোনো জায়গায় ভূমি সংস্কার হয়নি। এই প্রশ্নটা কিন্তু কেউ তুলে ধরেনি, কেন হয়নি। আজকে সারা ভারতবর্ষের জন্য ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে, কেননা ইন্ডাস্ট্রিয়ালিস্ট এখানে আসবে, এসে নিজে তো জমি খুঁজবে না, যে এই তোমার জমি দাও, এই তোমার জমি দাও, উনি বাড়ি বাড়িতে গিয়ে জমি খুঁজবে না। সরকারের একটা জমি ব্যাংক থাকবে, মানে সেখান থেকে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আসবে এবং জমি
সেখান থেকে নিয়ে একটা ইন্ডাস্ট্রি করবে, যার জন্য টাটার মতো এত বড় একটা শিল্প এই কারখানা এখানে গড়বার মতো পরিস্থিতি হয়ে যাওয়ার পরে তৈরি কারখানা চলে গেল, কিচ্ছু সামর্থ্য ছিল না। 15,000 কৃষক ছিল এবং 15,000 কৃষকের মধ্যে 13,000 কৃষক চেক পেয়েছিল এবং 13,000 কৃষকের মধ্যে 2,000 কৃষক তারা চেক পায়নি। তারা বলেছিল যে মালিক যেটা পাচ্ছে তার 4 ভাগের 1 ভাগ আমাকে দিতে হবে, কিন্তু সেটা তৎকালীন সিপিএম সরকার মানে যারা লোকাল নেতৃত্ব ছিল তারা ঠিকভাবে সেটা করতে পারেনি এবং করতে না পারার জন্য টাটাকে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে চলে যেতে হলো। এবং সেই সূত্র নিয়ে মমতা ব্যানার্জি আন্দোলন করে সিঙ্গুর আন্দোলন করলো এবং সিঙ্গুর আন্দোলন করার পরে টাটার মতো কারখানা পশ্চিমবঙ্গতে চলে গেল, পশ্চিমবঙ্গ 200 বছর পিছিয়ে গেল। এই মমতা ব্যানার্জি জমি না নেওয়ার নীতি এবং সিপিএমের জমি ভাগ করে ভূমি সংস্কার করার যে পরিকল্পনা যেটা তখন করলো, তার ফলে কিন্তু সারা ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গে শিল্প সম্ভাবনাটা উঠে গেল। কিন্তু এই শিল্প সম্ভাবনাময় জায়গা কিন্তু পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি ছিল ভারতবর্ষের মধ্যে। কেন পশ্চিমবঙ্গের মধ্যে টোটাল কয়লা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের ভৌগোলিক পরিস্থিতি থেকে শুরু করে পশ্চিমবঙ্গ মানে কি বলবো, পশ্চিমবঙ্গ একটা শিল্পের একটা একদম প্রপার বেস, প্রপার জায়গা ভারতবর্ষের মধ্যে। সেসব না হয়ে এখন গুজরাটে চলে গেল টাটা, এবং টাটা আসলে আরও কিছু অনুসারী শিল্প আসতো। এখন কেন্দ্রীয় সরকার চিন্তা করছে এই যে সেমিকন্ডাক্টর স্কিম নরেন্দ্র মোদী যে পশ্চিমবঙ্গকে দিল, এইটা ঠিকভাবে করতে পারবে কি না, কারণ সেখানেও তো একটা জমি নিয়ে সমস্যা দেখা দেবে। এবার দেখুন সবই ভোটের রাজনীতি। আজকে আয়ুষ্মান যোজনার মতো একটা মানে একটা চালু মানে হেলথ ইন্স্যুরেন্স যেটা পশ্চিমবঙ্গ পায়নি, সারা ভারতবর্ষ পেয়েছে। পশ্চিমবঙ্গ আর দিল্লি পায়নি, সারা ভারতবর্ষ পেয়েছে। এই যে সস্তা রাজনীতি, ভোটের রাজনীতি করে কিন্তু পশ্চিমবঙ্গ আস্তে আস্তে লোডশেডিং হয়ে যাচ্ছে। এই লোডশেডিংয়ের প্রভাব কিন্তু মারাত্মক। বিধানচন্দ্র রায়ের আমলে হরিণঘাটার এই উত্তর 24 পরগনার অঞ্চল এবং নদিয়া অঞ্চল, ওখানে সব বাড়িতে গরু ছিল একটা সময়, আমি দেখেছি। এই চাকদা বলুন, হরিণঘাটা বলুন, বা ওইখানে পাড়া বলুন, শিমুরালি বলুন, এবং উত্তর 24 পরগনার যেসব জায়গাগুলো, এটা নদিয়ার কথা বলুন, উত্তর 24 পরগনার যেসব জায়গাগুলো, সব বাড়িতে 10টা 15টা করে গরু ছিল, দুধের পর দুধ। এই হরিণঘাটা শিল্প নগরীটা, এই যে হরিণঘাটা দুগ্ধ প্রকল্পটা পুরো তৈরি করে মাদার ডেয়ারিতে ট্রান্সফার করা হলো। মানে 7,000 লোককে চাকরি দেওয়ার জন্য 2 লক্ষ লোকের অর্থসংস্থান নষ্ট হয়ে গেল। এই সব ছোটোখাটো ভুল না, একটা মহৎ ভুল। এবং ইন্ডাস্ট্রিগত দিক দিয়ে যেমন দুর্গাপুর বলুন, আমাদের কল্যাণী বলুন, এইসব জায়গাগুলো আস্তে 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 ড্যামেজ হতে শুরু করলো। তাই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ খুব অন্ধকার, এবং পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে যদি ফিরিয়ে আনতে হয়, পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনা তৈরি করতে হবে। এবং শিল্প সম্ভাবনার পশ্চিমবঙ্গে যতক্ষণ না আসবে, পশ্চিমবঙ্গে বেকার সমস্যা কোনোদিন ঘুচবে না। তাই আমি বলছি এখানে কোনো রাজনৈতিক ব্যাপার নেই। সিপিএম বলুন, তৃণমূল বলুন বা বিজেপি বলুন, কে আসবে আগামী দিন পশ্চিমবঙ্গের মসনদে এবং কেন তারা এটা শিল্প সম্ভাবনা যতক্ষণ তৈরি না হবে, হ্যাঁ, ততক্ষণ কিন্তু পশ্চিমবঙ্গের উন্নতি আমি দেখতে পাচ্ছি না। তাই বলছি সবার যুব সমাজের কাছে আমাদের অনুরোধ, আপনারা কিন্তু এই বিষয়টাকে কনসেন্ট্রেট করুন। যে দল শিল্প এনে দেবে, যে দল আমাদের এখানে ইন্ডাস্ট্রি তৈরি করবে, সেই দলকেই আমরা কিন্তু ভোট দিয়ে আনবো। কিন্তু বর্তমানে তৃণমূল সরকার এবং পূর্বে সিপিএম গভর্নমেন্ট যা করে গেছে বা এখন করছে, সেটা কিন্তু খুব সম্ভাবনা নয়। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি না। তাই আমাদের ভাতা রাজনীতি চলছে, এবং পশ্চিমবঙ্গের মানুষ এইসব দেখে গুজরাটের সাথে গুজরাট হতে দেবো না, কি এই হতে দেবো না, সেই হতে দেবো না, এইসব বিষয়গুলো থেকে বিরত থাকতে হবে এবং পশ্চিমবঙ্গকে শিল্প সম্ভাবনার রাজ্য তৈরি করতে হবে। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন।